আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আপনাদের মহিউদ্দিন রনি। আপনারা হয়তো কম বেশি সবাই জানেন যে 5 দিন আগে ফেনীতে ত্রাণ দিতে যাই আমরা, এবং সেখানে স্থানীয় মানুষদের সঙ্গে আমাদের ছোট একটা ঝামেলা হয়ে যায়। তো সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন মহল থেকে ব্যাপারটা নিয়ে এত আলোচনা চলছে। আমরা যে উদ্দেশ্যে ফেনীতে গিয়েছি, যে বন্যার্ত যারা মানুষ, বন্যা কবলিত এলাকার মানুষ, তাদেরকে সহযোগিতা করা, উদ্ধার করা এবং তাদেরকে নিরাপদ আশ্রয় এনে ত্রাণ দিয়ে তাদেরকে পুনর্বাসন করা, যে এই উদ্দেশ্যটা ছিল, আমাদের মনে হচ্ছে এখন আমাদের সেই উদ্দেশ্য থেকে বেশি হাইপ পাচ্ছে বা বেশি চর্চা হচ্ছে যে সেই বিচ্ছিন্ন ঘটনাটি। তো আমার মনে হয় যে এখন সেই বিচ্ছিন্ন ঘটনা সম্বন্ধে আপনাদেরকে একটু ক্লিয়ার করা দরকার। আমরা প্রথমেই যখন ফেনীতে যাই, সেখানে গিয়ে একটা চাপা উত্তেজনা কাজ করছিল শিক্ষার্থীদের মধ্যে, এবং সেখানে অনেক রকম ক্রাইসিস চলছিল। সেই ক্রাইসিসে আমরা ইনস্ট্যান্ট গিয়ে কথা বলতে যাই জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখানে গিয়ে জেলা প্রশাসক মহোদয় তিনি তার যে অপারগতা সেটা প্রকাশ করেন, যে তিনি সমন্বয় ছাড়া আর কিছুই করতে পারবেন না। হ্যাঁ, ইভেন তখন কিন্তু সরকারি কোনো ত্রাণ ওখানে পৌঁছায় নাই। তো আমরা জিজ্ঞেস করলাম, তাহলে আপনি কি করতে পারবেন? তো তখন তিনি এটা বললেন যে তিনি সবার সাথে কমিউনিকেট করে দিতে পারবেন। তো কমিউনিকেট করতে কাদের সঙ্গে? যেমন পুলিশের সঙ্গে, যারা আর্মি আছে তাদের সঙ্গে, যারা স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে যে ত্রাণ উপদেষ্টা যারা আছে, তাদের সঙ্গে কমিউনিকেট করে দিতে পারবেন, উনি এই কথা বলেন। এবং স্থানীয় যে মানুষজন আছে, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে ফেনী, তাদের সঙ্গে তিনি কমিউনিকেট করে দিতে পারবেন। তার করা বা তার আয়ত্তের মধ্যে এটুকুই আছে, এটা তিনি বললেন। দেন আমরা যারা ওখানে শিক্ষার্থীরা ছিলাম, এখানে শিক্ষার্থীরা আগে থেকে কাজ করছিল, অনেক সুন্দর করে গুছিয়ে কাজ করছিল। তবে মাঝখানে ছোটখাটো কিছু ঝামেলা হওয়ার কারণে একটু দেখলাম যে তারা মনক্ষুণ্ণ হয়ে আলাদা আলাদা হয়ে আছে, স্ক্যাটার হয়েছে। দেন আমরা সবাই মিলে ওখানে শিক্ষার্থীদের সবাইকে একসাথে করলেন শিক্ষার্থীরাই। আমরা ওখানে গেলাম। ওখানে যাওয়ার পর সবাইকে নিয়ে আমরা জাস্ট সবাইকে মোটিভেট করা যে আমরা একসাথে একই উদ্যমে আমরা কাজ করব, জাস্ট এটাকে বলা। তো ওখানে আমি কিন্তু একটা মেজর ফ্যাক্টর না, আমি কোনো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর না। ওখানে যে আপনারা বলছেন যে মহিউদ্দিন রনির কাছে যাওয়া, এটা করা সেটা করা, তো আমার প্রশ্ন হচ্ছে মহিউদ্দিন রনিটা কে? হু ইজ মহিউদ্দিন রনি? ওইখানে কাজ হচ্ছে, দায়িত্ব হচ্ছে জেলা প্রশাসকের। হ্যাঁ, তাকে সাপোর্ট করার জন্য আমরা শিক্ষার্থীরা ওখানে জাস্ট এঙ্গেজড হয়েছি এবং স্বেচ্ছাসেবীরা এসে ফেনীর মানুষের জন্য কাজ করছি। ওখানে মহিউদ্দিন রনি তো কোনো প্রায়োরিটি পাওয়ার কথা না, কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, বা কোনো গুরুত্বপূর্ণ নামটাই কেন এখানে আসবে? প্রথম কথা হচ্ছে আমি ওখানে জাস্ট একজন বলা যায় যে মিডিয়া। যেমন আপনার ওখানে শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্ত নিয়ে বা স্বেচ্ছাসেবীরা যে সিদ্ধান্ত নিচ্ছে, কোথায় কোথায় প্রবলেমস আছে, প্রবলেমস গুলো খুঁজে বের করে সেই প্রবলেমস কিভাবে সলভ করা যায়, সেই সলভ করার সাথে কার কার সাথে কোথায় কোথায় কিভাবে কমিউনিকেট করতে হবে, আমার জাস্ট সেই জায়গায় আমি আমার শিক্ষার্থী যারা ভাই বোন ছিল তাদেরকে একটু হেল্প করেছি। এই আমার আর কোনো স্পেশালি ওইরকম কোনো দায়িত্ব ছিল না। আমি ওখানকার জেলা প্রশাসক না, ওখানকার কোনো নেতা না যে আমি ওখানে মহিউদ্দিন রনি শব্দটা বেশি প্রায়োরিটি পাবে। তো আমার জায়গাটা আমি এখানে ক্লিয়ার করলাম। তারপরে যে ব্যাপারগুলো হয়েছে, ওখানে আমরা যাওয়ার পর আপনারা তো জানেন যে স্বৈরাচারকে সরাতে দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করা লাগছে। রাস্তাঘাটে সব শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করেছে। আমাদের ঠিকমতো ঘুম হয় নাই, ঠিক আছে, 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইছি। গত 1 মাস তো আমাদের এইভাবেই চলতেছে। তো ওখানে খাওয়া দাওয়া করতে গেলে 50 টাকার ভাত আমাদেরকে 150 টাকা 200 টাকা খাইতে হয়েছে। ওখানে আবার ধরেন মোমবাতি কিনতে যাবে, কেউ মোমবাতি বিক্রি করছে 10 টাকা, মোমবাতি 200 টাকা বিক্রি করতেছে। 1 কেস পানি 240 টাকার পানি 400 টাকা বিক্রি করা হয়েছে। তারপর হচ্ছে গিয়ে ধরেন যেই বোটগুলো ঢাকা থেকে বা বিভিন্ন জেলা থেকে নিয়ে আসতেছিল, সেই বোটগুলো রাত্রেবেলা হচ্ছে হাইজ্যাক করে, তারপর ওইখানে কিছু অসাধু মানুষ বলা যায় যে তারা একটু সিন্ডিকেট করে সেই বোটগুলো আবার তারা নিয়ে ভাড়া দিচ্ছে 20,000 টাকা করে। তো আবার রাস্তায় মাঝখানে গাড়ি থামিয়ে সেই ত্রাণগুলো লুট করে নিয়ে গিয়ে সেগুলো আবার বিক্রি করছে, মানুষকে জিম্মি করছে, ফেনীবাসীদেরকে। তো আবার এটাও দেখেছি যে যে সকল শিক্ষার্থীরা ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নিয়ে আসতেছিল, তাদেরকে রাস্তায় ডাকাত বলে পিটিয়ে, তাদের মোবাইল মানি ব্যাগ এগুলো নিয়ে গিয়ে তাদের ডাকাত বলে পিটিয়ে, ঠিক আছে, ফেনী ছাড়া করেছে। এরকম অনেক ঘটনা ঘটছিল। তো খুব স্বাভাবিকভাবেই এই ব্যাপারগুলো না আমাদের মস্তিষ্কে এমন ভাবে গেঁথে গেছে যে আমরা আসলে কাউকে বিশ্বাস করতে পারতেছিলাম না। আমরা আসলে ভয় পাচ্ছিলাম, যে এটা সত্য কথা, আমরা আসলে আতঙ্কগ্রস্ত ছিলাম যে কখন কিনা কেউ এসে এই যতটুকু ত্রাণ আসতেছে, হ্যাঁ, এটাও কিনা কেউ নিয়ে যায়, হ্যাঁ, এখানে কোনো অ্যাটাক হয় কিনা, মানে এরকম কিছু মব চলতেছিল তখন আমরা যখন ওখানে ছিলাম। তো সবাই তো ব্যাপারটা নিয়ে খুব কনসিয়াস। তার আগে যেটা হয়েছে যে
যেদিন ঘটনা ঘটেছে 25 তারিখ, তার আগে 3 দিন যে ঘটনা ঘটেছে, প্রথম দিন ওখানে কিছু মানুষ আসছে, আসার পর বলতেছে যে ত্রাণ লাগবে আমাদেরকে 1000 পরিবারের জন্য ত্রাণ দেন। তো আমরা বলছি যে আচ্ছা ভাই একটু অপেক্ষা করেন, আমাদের ত্রাণ তো এখন এসে পৌঁছে নেই, তো টোকেন কাটতে হবে, টোকেনটা কেটে তারপর নেন। তো তারা টোকেন কাটতে রাজি না, তাদেরকে ইনস্ট্যান্ট দিতে হবে। তখন তো আপনারা কেন এরকম করছেন, তখন শিক্ষার্থীদের সঙ্গে তখন তারা খুব উচ্চবাচ্য করলো, পারলে এখনই মার দেয়, ঠিক আছে, এরকম মানে একটা ধস্তাধস্তির ব্যাপার। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন যেটা হলো, তারা এসে কয়েকজন এসে হচ্ছে যে শিক্ষার্থীকে মার্ক করে ঠিক আছে, যারা একটু মানে নিষেধ করেছে, বাধা দিয়েছে, সেই সকল শিক্ষার্থীদেরকে এসে তারা মানে তুলে নিয়ে মানে মার দিতে চেয়েছে। তো এই ব্যাপারগুলো তো খুবই আমরা ভয় পেয়ে গেছিলাম, কাইন্ড অফ আসলে টেনশনে পড়ে গিয়েছিলাম। তো নিজের উপরে যদি আঘাত আসে তখন মানুষ কিন্তু অত বেশি ভয় পায় না, কিন্তু ব্যাপারটা যখন হয়ে যায় পুরো কমিউনিটি, আমরা ওখানে সবাই শিক্ষার্থীরা গিয়েছিলাম এবং স্বেচ্ছাসেবীরা ওখানে ছিল। তো স্বেচ্ছাসেবী সবাই যেহেতু ওখানে ছিল, তো তাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তাদের সেফটি এন্ড সিকিউরিটি এনশিওর করা। তো আমার মাথাও এই ব্যাপারটা গেঁথে গেছে যে কোনোভাবেই আমাদের যারা শিক্ষার্থী ভাই বোন ছিল তাদের গায়ে যেন কোনো প্রকার আঁচড় না লাগে। এই ব্যাপারটা তো বুঝতেই পারেন যে ওখানে সিচুয়েশনটা এমন, আমরা ওই জায়গা কিন্তু আমাদের নিজস্ব জায়গা না, সবাই গেছে নিজ নিজ ব্যক্তি উদ্যোগে, নিজের মানবতার দায়বোধ থেকে সেখানে কিন্তু ফেনীতে গিয়েছে ফেনীবাসীকে উদ্ধার করা, তাদের ত্রাণ দেওয়া এবং তাদের পুনর্বাসন করা, এরকম ইন্টেনশন নিয়ে যতক্ষণ পর্যন্ত ফেনীবাসীরা সেফ নাও ফিল করছে ততক্ষণ পর্যন্ত তাদের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে গেছে। তো এই মানুষগুলোকে তো সবার আগে আমাদের সেভ করাটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে দাঁড়ায়। তো তারপরের দিন বা 25 তারিখ যেটা হচ্ছে, ওই মানুষগুলো কয়েকজন মানুষকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, ওই মানুষগুলো ওখানে এসছে যারা আগের দিন মানে ত্রাণ নেওয়ার জন্য চেষ্টা করছিল, তারা এসে ঠিক সেম একই কাজটা করে। তো ওই সময় আমাদের যারা স্বেচ্ছাসেবী তারা এসে বলতেছে যে ভাই প্লিজ মাইকে একটু আপনি বলে দেন যাতে কেউ রাজনৈতিক পরিচয় এসে আমাদের কাছ থেকে মানে জোর করে ত্রাণ নিতে না পারে। হ্যাঁ, কেননা আমাদের কাছে আছে সীমিত, ধরেন আপনার কাছে আছে 300 জন পরিবারের ত্রাণ, তো আমরা ওখানে আবার ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। কেউ যদি হচ্ছে 100 পরিবারের জন্য চাচ্ছে, তা থেকে আমরা বলতেছি যে ভাই 100 তো এখন আপাতত সম্ভব না, অনেক মানুষকে দিতে হবে, আপনি 75 জনের জন্য নেন। তো এইভাবে বলে দিচ্ছি। তো তখন সে 300 জনের পরিবারের ত্রাণ আছে, তো সে যদি এসে বলে আমাকে 1000 পরিবারের জন্য ত্রাণ দাও, তো তখন তো আমাদের কাছে এটা পসিবল না। তখন তাকে বুঝিয়ে বলে, সে না বুঝলে তখন একটা ধস্তাধস্তির জায়গা তৈরি হয়। তো ওই যে স্বেচ্ছাসেবী সে এসে বলতেছে ভাই প্লিজ মাইক্রোফোনটা নিয়ে আপনি মানে মাইকটা নিয়ে আপনি একটু বলেন যে রাজনৈতিক পরিচয়ে কেউ যেন ত্রাণ নিতে না আসে, যদি কেউ সাধারণ মানুষের পরিচয়ে যদি আসে তাহলে দ্যাটস এনাফ। এই ব্যাপারটা জাস্ট আপনি একটু বলেন। মানে ওরা লিটারালি ভয় পেয়ে গেছে যে এমন একটা অবস্থা। আমিও প্যানিকড হয়ে গেছি, আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি নিজেই বলছি, আমিও প্যানিকড হয়ে গেছি। ঘুম নাই, নাওয়া নাই, খাওয়া নাই, মাথায় শুধু মানে দেখতেছি কত মানুষের হাহাকার, আহাজারি, মানুষ কিভাবে মানুষের পরিবারকে বাঁচানোর জন্য দৌড়ে ছুটে আসতেছে একটা বোটের জন্য, একটু ত্রাণের জন্য, একটু খাবারের জন্য, কোনোভাবে ওখানে যোগাযোগ করার জন্য। ইভেন ওখানে তখন নেটওয়ার্ক পর্যন্ত নাই যে আমরা কারোর সাথে কল করে কথা বলবো যে কি অবস্থা আছে, কে আছে, কোথায় আছে, কি হালচাল। ইভেন আমরা আমাদের ওখানে যারা ফ্রেন্ডস ছিল, আমরা সেখানে গিয়ে আমরা তাদের পরিবারকে কিন্তু আমরা উদ্ধার করতে পারি নাই, তার লোকেশন কোথায়, বাসা কোথায়, এটা আমরা জানি না। এরকম অবস্থা সিচুয়েশন গেছে ওখানে। আমাদের সকল ঘটনার পিছনে না আরো অনেক রকম ঘটনা থাকে। আমরা আগের হাতে যে প্ল্যানগুলো করতাম, পরের দিন সকালে উঠতাম, দেখতাম যে সম্পূর্ণ তার ভিন্ন চিত্র। আমরা সেই স্থানে গিয়ে দেখতাম সম্পূর্ণই ভিন্ন চিত্র। তো একটা কমিউনিটি এটা শিওর থাকেন যে একটা কমিউনিটি চেয়েছে আমাদের মধ্যে একটা অভ্যন্তরীণ কোন্দল হোক। এইটার যদি এক্সাম্পল আপনাকে নিতে হয় যে ওখানে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির হচ্ছে গিয়ে মাফরা ছিল, ওখানে ও খুব ভালো একটা ভূমিকা রেখেছে। তারপর স্কাউটের বাসিক ছিল। এদের কাছে আপনারা যদি জানতে চান দেখবেন এরা একদম পারফেক্টলি আপনার ব্যাপারগুলো এক্সপ্লেইন করতে পারবে। তারপর হচ্ছে আমরা চেষ্টা করছিলাম যে একটা সুন্দর একটা সিস্টেম ডেভেলপ করার জন্য। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ফেনীর যত স্টুডেন্ট ছিল, ডুসাফের যে মেম্বার, তাদের সঙ্গে আমরা একটা কমিউনিকেট করার চেষ্টা করছিলাম, কিন্তু ওখানে নেটওয়ার্ক অবস্থা একদমই নুল ছিল, কোন রকম কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। হ্যাঁ, কিন্তু তার ফলে কি হলো, বারবার আমরা যে প্ল্যান করছি, বারবার সেই প্ল্যানকে কোনো না কোনো ভাবে বিভিন্ন অসহযোগ উপায়ে তারা হচ্ছে প্ল্যানটা ভেস্তে দিচ্ছিল। এবং এই কমিউনিটিটা যে ইন্টেনশনালি এই কাজটা করেছে আমরা বুঝতে পারছি। তো যাদের সঙ্গে আপনারা দেখেছেন যে বিতর্কটা হয়েছে, আমাদের কাছে মনে হয়েছে যে ওখানে তাদের সঙ্গে আমাদের একটা মিসকমিউনিকেশন হয়েছে। যেমনটা আমরা কিন্তু তাদেরকে টার্গেট করে ব্যাপারগুলো বলিনি, বলেছি অন্য একটা পক্ষ যারা হচ্ছে এর আগে ত্রাণ নিয়ে যেতে চেয়েছে, তারা যে ডিসির সঙ্গে মিটিং করেছে এই ব্যাপারটা কিন্তু আমরা জানি না তখন, এবং তারা যে এসেছেন তা কিন্তু আমরা তখন জানি না। তো ওই ব্যাপারটা যদি আমাদের একটু বুঝিয়ে বলা হতো যে ব্যাপারটা আসলে এরকম, এখন যেরকম সুন্দর করে তারা বলছেন, ভাতিজা বলে সম্বোধন করছেন, তো আমরা যদি ওইভাবে যদি তারা সুন্দর করে ব্যাপারটা একটু আমাদেরকে বুঝিয়ে বলতাম, আমরা তো সবাই ছোট, আমাদেরকে একটু বুঝিয়ে বললে ব্যাপারটা ওখানে মীমাংসা হয়ে যেত।
কিন্তু যখন ব্যাপারটা অন্যরকম পর্যায়ে চলে গেল, যে অনেক শিক্ষার্থীদেরকে আহত করলো এবং আমার যে ছেলেটা আমার হাতে মাইক দিয়েছিল তাকে চেষ্টা করছিল তাকে টেনে বের করে নেওয়ার, তো আমি তো তাকে কোনোভাবে যেতে দিচ্ছিলাম না। এবং দেখা গেছে যে একটা সময় একটা নারী শিক্ষার্থী তাকেও তারা আঘাত করেছে। তো ওই সময় আমি আসলে আমার মেজাজটা আসলে নিজের কন্ট্রোলে রাখতে পারিনি। দেন আমি ওখানে একটু রেগে যাই। এটা আমার ফল্ট, এটা ব্যক্তিগত মহিউদ্দিন রনির ফল্ট, এটা আসলে কারো দোষ না, এখানে আমি অন্য কারো দোষ দেখি না। তা আমার আরো সফট হওয়া উচিত ছিল, কিন্তু ওই যে বললাম ঠিকমতো খাওয়া হচ্ছে না, ঘুম হচ্ছে না, নিজের কন্ট্রোল আমরা নিজের মেজাজের কন্ট্রোল নিজে রাখতে পারিনি। তো তার পরবর্তীতে যেটা হয়, তারা কিন্তু ওখানে আর্মির সহযোগিতায় তারা আমাদের সঙ্গে বসে এবং মেয়েটির কাছে তারা ক্ষমা চায় এবং ক্ষমা চাওয়ার পর মেয়েটি ক্ষমা করে দেয়। ব্যাস, ওখানে আমরা ভেবেছিলাম ব্যাপারটা মিটে গেল। কিন্তু পরবর্তীতে যে ওইটার আরো ভয়ঙ্কর রূপ নেবে, যে আমরা ওখান থেকে, আপনারা হয়তো জানেন যে আমরা তার পরের দিন রাতে আমরা ওখান থেকে আমরা শুনেছি যখন হাসনাত ভাইকে অ্যাটাক করা হলো, হাসনাত ভাই ক্রিটিক্যাল অবস্থায়, এমনটা শুনে আমরা ওখান থেকে কোনোভাবে আমরা যে কয়েকজন ছিলাম আমাদের টিম নিয়ে আমরা কয়েকজন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তার ঠিক রাত 2টা বাজে আমরা রওনা দিলাম। ঠিক 3টা সাড়ে 3টার দিকে কয়েকজন শিক্ষার্থীকে ওখানে মেরে আহত করা হয়েছে এবং তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। তো এই ব্যাপারটা, এই ছোট্ট একটু ভুল বোঝাবুঝির জন্য এত কিছু হয়ে গেল। তো আমাদের উদ্দেশ্য কিন্তু এটা ছিল না। উদ্দেশ্য ছিল এটুকুই যে ফেনীবাসীর যাতে কোনো রকম কষ্ট না হয়, তাদেরকে যাতে সম্পূর্ণ সুষ্ঠু বন্টন করে দেওয়া হয় ত্রাণটা, এবং তাদের পুনর্বাসন থেকে শুরু করে মানে তাদেরকে সেভ করা যে কোনো মূল্যে, তাদের জন্য যে ত্রাণটা আসতেছে সেইটা যাতে আমরা সেভ করতে পারি, সেই উদ্দেশ্যে এত কিছু হয়ে যাওয়া। আমাদের মনে হয়েছে এখানে তাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। তো এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা আমি আমার জায়গা থেকে বলছি যে আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। আপনারা হয়তোবা আপনার বয়োজ্যেষ্ঠ, আপনারা জাস্ট বুঝিয়ে বললেও ব্যাপারটা হয়ে যেত, একটু সুন্দর করে বুঝিয়ে বলে হয়ে যেত। যেহেতু হয় নাই তো কি করার, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। জেলা প্রশাসক জানতো, জেলা প্রশাসক চাইলে এই ব্যাপারটা ইজিলি ব্যাপারটা মীমাংসা করে দিতে পারতেন, যেহেতু তিনি করেননি। তা আসলে এখানে আমাদেরও বলার কি আছে? তো আমরা তো এরকম সিচুয়েশনের মধ্যে তেমন একটা পড়ি নাই। এরকম সিচুয়েশন ডিল করা বা এরকম সমস্যার সমাধান করার মতো অভিজ্ঞতা আমাদের তেমন কারো নাই। তো সেখান থেকে আমরাই বলছি আমরা আসলে দুঃখিত। যত এলাকায় বন্যা কবলিত মানুষ আছে তাদেরকে যাতে আমরা পুনর্বাসন করতে পারি, হ্যাঁ, এই ব্যাপারটা আমাদের কনসার্নে থাকা দরকার। এবং আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ওখানে আমাদের মধ্যে যেটা হয়েছে এটা আসলে প্রত্যাশিত ছিল না। আমরা এখন এই মুহূর্তে আমরা যদি ভাগ হয়ে যাই বা আলাদা হয়ে যাই, এখান থেকে সুবিধা নেবে তৃতীয় পক্ষ। যেমনটা আমাদের সেদিনের ঘটনাতে সুযোগটা নিয়েছে কিন্তু তৃতীয় পক্ষ। তো সেই তৃতীয় পক্ষকে অলমোস্ট আমরা সেটা ভেরিফাই করে ফেলেছি। তো এখন এই মুহূর্তে এটুকুই বলা যে আমাদের সামনে কিন্তু আরো অনেক দুর্যোগ আসতে চলেছে, অনেক ভয়ঙ্কর দিনও হয়তো আসতে চলেছে। স্বৈরাচারীর দোসররা সবাই খুব অ্যাক্টিভ। এখন আমাদেরকে যদি ভাগ করে দেওয়া হয় বা আমরা যদি ভাগ হয়ে যাই, তাহলে ফায়দাটা লুটবে স্বৈরাচারের দোসররা। তো এমনটা আমরা যাতে না হতে দিই, এটুকুই আহ্বান সবার প্রতি আমাদের থাকবে। আসলে বয়সে ছোট, অনেক ভুল ভ্রান্তি করে থাকি, কাজ করতে গেলে ভুল ভ্রান্তি হয়। এটার জন্য আপনাদের সমালোচনার দুয়ার সবসময় খোলা, এবং আপনারা সমালোচনা করবেন সেটা আমরা মাথা পেতে নিব, এই প্রত্যাশা আমরা রাখছি। এতদিন দেশের জন্য যা করার করেছি, আমাদের মনে হয়েছে করা দরকার, তত সেখান থেকে নিজ দায়িত্ববোধের জায়গা থেকে করেছি। ভুল ভ্রান্তি হয়েছে অনেক, আর মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। তো সবার কাছে ক্ষমা প্রার্থী, আমার ভুল ত্রুটি হয়ে থাকলে আমি ক্ষমা চাইছি। এবং এখানে আসলে ডিফেন্ড করার মতো কিছুই নাই, আমি নিজেকে ডিফেন্ড করছি না। আমি ভুল হয়েছে যেটা, আমি জাস্ট ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দিবেন পারলে। এবং আমাদের মনে হয় যে এখন আমরা যেহেতু শিক্ষার্থী, এখন আমাদের পড়াশোনায় মনোনিবেশ করাটা গুরুত্বপূর্ণ। তো আমরা যাতে দেশের মানব সম্পদ হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারি, আমরা যতক্ষণ একতাবদ্ধ থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে স্বৈরাচারী দোসররা কোনোভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এবং যখনই আমরা আলাদা হয়ে যাব তখনই তারা আমাদের মধ্যে ভাঙন তৈরি করবে এবং আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। তো সামনে আরো দুর্যোগ, আমাদেরকে আরো ভঙ্গুর পথ হয়তো পাড়ি দিতে হবে একসাথে। তো যত মনে দুঃখ ছিল এগুলো সবাই, আশা রাখি আপনারা আমাদের যারা শ্রদ্ধেয় সিনিয়র, তারা ব্যাপারটা নিজেদের অনুজ মনে করে, নিজেদের ভাতিজা যেভাবে আপনারা বলেছেন, আমি দেখেছি আপনাদের ভিডিওটা, নিজেদেরকেও মনে করে, ধরেন আপনার কোনো একটা ভাতিজা বা আপনার কোনো একটা ছোট ভাই ভুল করেছে, এটা একটু ব্যাপারটা নিজের মনে করে
ক্ষমা করে দেবেন, এটুকুই প্রত্যাশা।